তাও টিকবে না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এটাও টিকবে না। শেখ হাসিনার বিরুদ্ধে এই যে কী সব রায়টায় আবার বলে শেখ হাসিনা পালিয়ে গেছে। পালিয়ে যদি যাওয়া হয় তাহলে তারেক জিয়া পালিয়ে গেছিল। কারণ সুস্পষ্টভাবে মুচলেকে দিয়ে বিমানে উঠে তিনি গেছেন। শেখ হাসিনা তো তার বক্তব্য এখনও বলছেন যে আমি তো জানি টুঙ্গিপাড়ায় যাচ্ছি। আর তাকে ওই সময় যদি যারাই মিলিটারি সদস্য, বাংলাদেশ মিলিটারি তাদের নিজস্ব বাহনে করে কলকাতায় ভারতে গিয়ে দিয়ে এসেছে, এটা না দিলে তো তাকে হত্যা করা হতো। এটা অবধারিত। যেই নারীর আমার এই বাংলাদেশে যখন দেখি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে প্রস্রাব করে, যে প্রস্রাব করছে তার কিন্তু জীবনের গ্যারান্টি নেই, কারণ ওইখান থেকে পড়লে সে মরে যেতে পারে। তারপর তার কাছে প্রস্রাব করাটা জরুরি, কারণ হচ্ছে যে ও তো একদম পিওর রাজাকারের বাচ্চা। এটা তার জীবনের ব্রত ছিল। সেই 1971-এ তাদের বাপদাদাদের যে আকাম, তারা যে গণহত্যা চালিয়েছিল, সেই জন্য শাস্তি কেন দেওয়া হয়েছে, সেই প্রতিশোধ হিসেবে তারা এটা করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রত্যেকটা বাঙালির, যারা এই মুক্তিকামী মানুষ, এই বাংলাদেশকে ভালোবাসে, তাদের হৃদয়ে, ওটা ভাঙবে কি করে? এরপরে কি করেছে দেখেন, শেখ হাসিনার অন্তর্বাস মনে করিয়ে এইভাবে এই বাচ্চা বাচ্চা ছেলে, এদের মা বোন নেই, এদের এরা 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 শেখ হাসিনাকে পেলে কি করতো? এক একটা আঙুল কেটে দেখা গেল যে মুখে করে কামড়াতো আর বলতো যে আমি শেখ হাসিনার রক্ত খাচ্ছি। তো সেখানে শেখ হাসিনার বাংলাদেশের থেকে যাওয়া ছাড়া উপায় ছিল না। সেটা যদি পালিয়ে যাওয়া হয় তাহলে হজরত মোহাম্মদও পালিয়ে গেছিলেন। এই যে নোংরামি, এই যে ন্যারেটিভ তৈরি করা, এবং কি দিল্লি না ঢাকা, প্রত্যেকটা জায়গায় তারা ফেল করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে পরিমাণে নির্যাতন করেছে, এর বদলা নেওয়া শেখ হাসিনাও ঠেকাতে পারবেন না। এবং মানে 32-এর বাড়ি ভাঙা, এটা শেখ মুজিবুর রহমানের বাড়ি মনে করে ভাঙা, অর্থাৎ ওই ভাস্কর্যের উপরে প্রস্রাবের মতো করে চিন্তা। এর জন্য বাংলাদেশে কত মানুষের যে বাড়ি থাকবে না। এবং তারা এত চেষ্টা করেও তো 32 ভাঙতে পারেনি। মানে কি করেছে, একটা অংশ আচ্ছা ঠিক আছে, তাও প্রতীকী অর্থে ভেঙেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রতিষ্ঠান, মানে আমি তো সর্বসম্মানের জায়গায় রাখছি যে টয়লেট বানাবে, এর চেয়ে সর্বনিকৃষ্ট আর কি করতে পারে, সেই ভাবনা আমার জায়গা থেকে নেই। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে আমি চিনি। দেখেন, টিট ফর ট্যাট, এই যে দৃষ্টান্ত উপস্থাপন করছে রাজনীতিতে, এর ফলাফল কিন্তু আমরা আমরা দেখব। আমার সাথে বিজ্ঞ মোহাম্মদ সিদ্দিক ভাই আছেন, ওনারা অনেক কিছু দেখেছেন যা আমরা দেখিনি। কিন্তু আমরা এখন যা দেখলাম, ইতিহাসের তো সাক্ষী। রাজনীতিতে যে ভাষার ব্যবহার, হাদিমাদি ছিঁড়ে ফেলো, মানে শব্দটা বদলে একটু বললাম, আর যত অশ্লীল কথাবার্তা, এগুলো রাজনীতিতে যারা এস্টাবলিশ করেছে তাদেরও কিন্তু এগুলো শুনতে হবে। এর চেয়ে করা মানে মানে কি বলে, সুদে আসলে, ইউনূসের সুদে, সর্বোচ্চ সুদে আসলে কিন্তু এদেরকে ফেরত দেওয়া হবে। তো আমাদের একটা পুরো জেনারেশনকে, নাই আসাদ নূর, ইউনূস সরকার তো নাই, তারপরও এগুলো অব্যাহত হচ্ছে কেন? আপনি আসলে বিশ্বাস করেন ইউনূস সরকার নাই? রজার রহমান কি জন্য, তার আসল নাম আমি মনে নেই আমার, বা অন্যান্য, দেখেন ইউনূসের কোন চোরের বিচারের আওতায় আনা হয়েছে? কোন এই যে উপদেষ্টা যতগুলো ছিল, আচ্ছা আপনি বলেন তো উপদেষ্টাদের মধ্যে সৎ কে ছিল? 5 জনের নাম বলেন। আরে যে মানে মানে একদম মবের মধ্যে সবচেয়ে নির্বোধ, যেটা মানে নিজের মুখে বলে ফেলেছে যে আমরা পুলিশ হত্যা করেছি, এই সন্তোষকে আমরা এখানে জ্বালিয়ে দিয়েছিলাম। আরে সেই পোলারে দিল্লিতে পেয়েছে 40,000 ক্রিপ্টোকারেন্সি, একদম নির্বোধের কাছে এত টাকা। তা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুল্লাহ, ফারুকি, তাদের কাউকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে? ইউনূস কিভাবে এসএসএফ এর নিরাপত্তা পায়? আপনি বলতেছেন ইউনূস সরকার ক্ষমতা নেই। এটা তো আমার হায়াল্লাহ খালেদ বলতে হয়, মানে হায়াল্লাহ সুলতানা, এটা কি বলে? ইউনূসই ক্ষমতায় আছে, জামাতি ক্ষমতায় আছে। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনার কাছে কি মনে হয় এই যে অত্যাচার, নির্মমতা, এগুলো যে অব্যাহত আছে, ওই ধারাবাহিকতাটাই চলছে, নাকি মানুষ যে আশা করেছিল রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এর থেকে নিস্তার পাওয়া যাবে, আপনারা কি তার কোনো আভাস দেখতে পান? ধন্যবাদ সুলতানা আপা আপনার প্রশ্নের জন্য। আমি আপনার কথাই ফিরে আসি এভাবে যে এই বিএনপি জামাতের যে সরকার এখন, এটা ইউনূসের সেই অবৈধ দখলদার সরকারের ধারাবাহিকতা মাত্র। এবং আসাদ নূর ভাই বলেছেন যথার্থই যে সেই রজার রহমান আগে ছিল সিকিউরিটি অ্যাডভাইজার, এখন সে পররাষ্ট্রমন্ত্রী, মানে আরো আরো বড় পদে, মানে সারা বিশ্বের সাথে যোগাযোগ এবং পররাষ্ট্র নীতিটা সে দেখবেন। আরেকজন আছে অ্যাটর্নি জেনারেল ছিল, এখন আইনমন্ত্রী হয়েছে। ওই যে চোখ পিট পিট করে একটা
একটা ইসের মতো। আমি দেখলেই খুবই করি যে কোথা থেকে এগুলো আমদানি হয়েছে। আমি এরকম অনেকগুলা ক্যারেক্টার দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এক নেতা আছে যার আমি জানি না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে দাঁত উঁচু উঁচু। আমার কাছে মনে হয় বিহারী পল্লী থেকে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আম্মান নামে এক ডাকসুর জিএস, তার চেহারা দেখে এরকম আমার কাছে মনে হয় যে এটা অন্য জগৎ থেকে আসা, হয় রোহিঙ্গা না হলে বিহারি। তো এই সমস্ত জিনিস এবং কি বলে এই ইনুচের শাসনামলের যে মব সংস্কৃতি, মব ভায়োলেন্স, আমার ধারণা ছিল যে এটা কমবে, কিন্তু কমে তো নাই, তার মাত্রা আরো বেড়ে গেছে। আপনি দু একটা ক্লিপ দেখালেন। ইলেকট্রিক শকের বিষয়টা সকালে দেখে আমি আমি এতটা হয়েছি যে তার গাছের সাথে বেঁধে তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে। আরেকজন ছাত্রলীগের নেতা রাজশাহীতে, সে বোধহয় 18 মাস পরে মার সাথে দেখা করতে আসছিল, তাকে ড্রেনের মধ্যে ফেলে পিটানো হচ্ছে চারিদিক থেকে হায়নার মতো ঘিরে ধরে। মানে সে অসহায়ের মতো মানে আকুতি জানাচ্ছে বাঁচার জন্য। তো এই দৃশ্যপটগুলা মানে দেখার মতো না। এবং খালে বিলিয়ে মানে নদীতে চারপাশে জঙ্গলে ছড়ানো ছিটানো এই ছাত্রলীগের আওয়ামী লীগের লাশ, এই যে উল্লাস যেটা শুরু হয়েছে, বিশেষ করে 5 তারিখ পর্যন্ত যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, বিরাট অংশ হলো পুলিশ সদস্যদের উপরে হামলা। এবং যে 3200 পুলিশ সদস্যের হত্যার কথা বলা হয়, যে প্রায় 500 থানা আক্রমণ করে সে অস্ত্র যেমন একদিকে লুট করে নিছে। আর আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার বড় একটা ভুল করেছে। সেই ভুলটা হলো যে পুলিশ সদস্যদেরকে বা সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি ছড়ার নির্দেশ দেননি বা নিষেধ করেছেন যে আমি চাই না রক্তপাত হোক। আমি জানি না যে তাহলে পুলিশ থাকার দরকার কি? পুলিশের হাতে যদি অস্ত্র না থাকে তাহলে তারা চৌকিদার। সেই চৌকিদার, তার হাতে একটা লাঠি থাকতো, আমরা ছোটবেলায় দেখতাম। তো সেই চৌকিদার থাকার কারণে তারা অকাতরে প্রাণ দিয়েছে। এই 350 পুলিশ সদস্য যারা আমাদের দেশের নাগরিক, তাদের পরিবার আজকে বিচারও চাইতে পারছে না। তো এই হত্যাকাণ্ড ঘটানোর পরে 5 তারিখ থেকে নতুন অধ্যায় শুরু হয়েছে, যেটা মব সংস্কৃতি। কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তার পরিচয়, বা অতীতে অথবা তার বাবা আওয়ামী লীগ করে, তার জন্য তার সন্তান অথবা তার স্ত্রী, তাদের উপরে বাড়িতে, দোকানে, রাস্তায় সর্বত্র হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। আমি স্বচক্ষে মুক্তিযুদ্ধের সময় আমি অংশগ্রহণ করেছি, আমি দেখেছি পাকিস্তানি বর্বর বাহিনী, তারা যাদেরকে ধরতো তাদের হিন্দু না মুসলমান এটা পরীক্ষার জন্য কাপড় খুলে তারা দেখে করত। যদি পাইতো হিন্দু, তার গুলি করে মারতো। সো সেখানে একটা মুসলমান প্রীতি তারা দেখাইতো। তো এখানে হয়েছে যেটা, যে সংস্কৃতি ইউনুসের সময় চালু হয়েছে, আপনি বলেন আর না বলেন, আপনার হাতে একটা ফোন থাকলে, মোবাইল ফোন নিয়ে তার মধ্যে সার্চ করে যদি আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছবি পায়, তাহলেই আপনি ধরা খাইছেন। তো এই যে সংস্কৃতি, এবং এই 18 মাস পরে একটা সরকার আসলো, আমরা ধরে নেই যদি যে তথাকথিত নির্বাচিত সরকার, সেই সরকারের আমলেও এই যে ইলেকট্রিক শক দেওয়া বা পেটানো, এবং একজন বিছানার থেকে উঠে আসছে একটা টাওয়েল দিয়ে সে তার আবরু রক্ষার চেষ্টা করতেছে, তার ডান বাম পিছন সামনে থেকে যেভাবে পাঞ্চ করা হচ্ছে, পিটানো হচ্ছে, এটা কোনো মানুষের সাথে করতে পারি কিনা? আপনি যে শব্দটা ব্যবহার করেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে যে বর্বরতা, এ কোন যুগের বর্বরতা? আমি দেখছি যে এটা মধ্যযুগকেও ছাড়িয়ে গেছে। কারণ এইভাবে একজন মানুষকে অকস্মাৎ একটা বিশ্বাসের কারণে তার উপরে হামলে পড়তেছেন, আপনি পিটাচ্ছেন, মেরে ফেলতেছেন। আর না হলে তাকে পিটিয়ে তারপরে পুলিশের হাতে সোপর্দ করতেছেন। পুলিশ আবার আর এক ডিগ্রি আগাইয়ে তাকে হত্যা মামলা অথবা সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাকে জেলে পাঠাচ্ছে, এবং সে জামিন পাচ্ছে না। আবার এই জামিনের একটা সংস্কৃতি, গতকাল শুনলাম এক বন্ধু, যে এই পুলিশ, তারপরে আদালতের কি বলে ম্যাজিস্ট্রেট বা ইত্যাদি, লক্ষ লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে তাদেরকে ম্যানেজ করে একটা জামিনের ব্যবস্থা করা হচ্ছে। যদিও জামিন নিয়ে কেবল বের হয়ে আসছে, তখন নতুন করে আবার ধরে তাকে আরেকটা মামলা দিয়ে তাকে জেলে আবার পাঠানো হচ্ছে। এই যে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, সিনিয়র নেতা সহ জেলের প্রকোষ্ঠে, এই 1 মাস এই বিএনপি সরকারের আমলে আমরা মনে করছিলাম যে তারা হয়তো জামিন দেবে
বা আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করবে। কারণ বিএনপি যদিও ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা সংকর দল, যে সমস্ত স্বাধীনতা বিরোধীর, সমস্ত মুসলিম লীগ, জামাতে ইসলামী, পিডিপি, ওই তৎকালীন সময়কার জাসদ বাসদ ইত্যাদি সব নিয়ে এক জায়গায় নিয়ে এসে একটা দল গঠন করেছিল, যেটা মূলত স্বাধীনতা বিরোধীদের একটা আখড়া। তো সেই দল হয়তোবা এতদিনে একটা গণতান্ত্রিক লেবাস পাইছে, তারা হয়তোবা গণতান্ত্রিক আচরণ করবে, কিন্তু তার লেশ মাত্র আমরা দেখতে পাচ্ছি না, বরং এটা বাড়ছে। শুধু বাড়ছেই না, সংসদের মতো পবিত্র জায়গায় যেখানে আইন প্রণয়ন হয়, সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে উদ্ধত্তপূর্ণ বক্তব্য সে দিচ্ছে, যে 24 আর 71-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা মারা গেছে, যারা মারা গেছে, ওই চ্যাপ্টার ক্লোজড, এটার নাকি বিচার হবে না। আর যদি বিচার করতে হয় তাহলে 71 সনে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকাররা নিহত হয়েছিল, যদি কেউ মামলা করে তাহলে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। তো কোনো বিচারই তারা করবে না, অথচ একটা আভাস পাওয়া গেছিল যে তারা হয়তোবা এই হত্যাকাণ্ডের বিচার করবে। ইউনূস যেটা ইনডেমনিটি দিয়ে গেছিল, যে ব্ল্যাঙ্কেট অ্যামনেস্টি, যে 15ই জুলাই থেকে শুরু করে আপনার 15ই আগস্ট পর্যন্ত, মানে যারা নিহত হয়েছে, এদেরকে কোনো বিচার করা যাবে না, মামলা করা যাবে না। মামলার অব্যাহতি কারা নেয়, ইনডেমনিটি কারা দেয়? হত্যাকারীদের বাঁচানোর জন্য এটা দেওয়া হয়। আমরা দেখেছি দুবার বাংলাদেশে ইতিপূর্বে ঘটেছে, যে 15ই আগস্টের যে হত্যাকারী, তাদেরকে এই এই ইনডেমনিটি দেওয়া হয়েছিল, যেটা প্রথমে মোশতাক এটা ডিক্লেয়ার করেছিলেন, জিয়াউর রহমান সেটা সংসদে পাশ করে। বেগম খালেদা জিয়ার আমলে ক্লিন হার্ট অপারেশনের সময় সেনা সদস্যরা ধরে যাকেই ধরে তারই ক্লিন, মানে হার্ট ফেল করে। তো সেই সময় ক্লিন হার্ট অপারেশনের সময় 58 জন কি বলে নাগরিককে হত্যা করা হয়, এবং তাদেরকে, সেনাবাহিনীকে এই ইনডেমনিটি দেওয়া হয়েছিল। এই আবার ইউনূস সরকার আবার ইনডেমনিটি যাদেরকে দিয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে এখানেই শেষ হয়নি। আপনি যেটা বললেন যে সাধারণ নাগরিকের অধিকার আছে শহীদ মিনারের স্মৃতিসৌধে গিয়ে জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানানো সেই বীরদেরকে। একজন নারী তার 3টা শিশুপুত্র নিয়ে সে সেখানে শ্রদ্ধা জানাতে গেছে, যার আওয়ামী লীগের সাথে কোনো পদ পদবি অ্যাফিলিয়েশন নাই। আরেকজন মডেল এবং অ্যাক্ট্রেস, অভিনেত্রী, তার বিষয়টা দেখছি যে সে মিষ্টি সুভাষ, একজন অ্যাক্টিভিস্ট, পার্টির অ্যাক্টিভিস্ট, সে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানাতে গেছে। এটা তার অপরাধ, সে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাকেও এই রিমান্ড চাইছে, 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমার প্রশ্ন যে এটা কি আমরা সেই হবুচন্দ্র গোবুচন্দ্রের দেশে আসলাম কিনা? যে যুক্তি কোথায়? তাকে রিমান্ড নিয়ে কি বের করতে চাইবে? যে তুমি ফুলের তোড়া নিয়ে গেছিলা, বা কতগুলো ফুলের স্টিক, রজনীগন্ধা নিয়ে গেছিলা, ওইগুলা গান হিসাবে সে ব্যবহার করবে, না গ্রেনেড হিসাবে, নাকি মিসাইল, আমি জানি না। এবং সেই সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে যে এগুলা কি মানে রিয়েলি উইপন কিনা। কারণ এই ফরেনসিক টেস্ট হয়তো তারা করছে ইতিমধ্যে। এই যে হাস্যস্কর বিষয় এবং মানবাধিকারের যে চরম লঙ্ঘন, 3 শিশুর মধ্যে 2 শিশুকে, এই যে তাহমিনা আক্তার নামে যে নারীকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছে, তার 2টা শিশুকে সেফ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। একজনের বয়স 13 বছর, আরেকজনের 7 বছর, আর 3 মাসের বাচ্চা তার কোলে, তাকে নিয়ে কারাগারে নেওয়া হয়েছে। আপনি দেখেন যে আওয়ামী লীগের আমলে এরকম ছোটখাটো কোনো ঘটনা ঘটলে সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন সমূহ মানে একেবারে রাস্তায় নেমে আসতো যে মানবাধিকার লঙ্ঘিত। আজকে কারো মুখে কোনো একটা মানে রা শব্দ নেই, টু শব্দ নেই যে এটা কি হচ্ছে। আজকে মানে একটা বাংলাদেশকে একটা মধ্যযুগীয় একটা হোলি ল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মনে করি যে এটা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও মানে এখানে হার মানানো হচ্ছে এই আইনের মানে শাসনের নামে। আমরা আগে দেখেছি কিছুদিন আগে জাহাঙ্গীর নামে এক কি বলে সাবেক সেনা কর্মকর্তা, তার কথা, তার আচরণ, বাচন ভঙ্গি দেখে মনে হতে কোন জঙ্গল থেকে উঠে আসছে। হ্যাঁ, সুন্দর বাচন ভঙ্গির এই সালাউদ্দিন, যাকে কি বলে কয়দিন আগেও সে ভারতে গুম হয়ে গেছিল যে শোনা যায়, তো নামের সাথে তার ট্যাগ যুক্ত হয়েছে।
তো শিলং শিলং সালাউদ্দিন, সে এখন বহাল তবিয়তে প্রতিদিন এক একটা নসিহত করে যাচ্ছে জাতিকে। হ্যাঁ, তো আমি জানি না যে আসাদ নূর ভাই উল্লেখ করলেন যে কি করে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী সমর্থক যারা এটা সহ্য করছে। আমি আমি মনে করি যে মানুষের ধৈর্যের সহ্যের একটা সীমা থাকে। হ্যাঁ, কিছু নেতা, হাতে গোনা কিছু নেতা হয়তো দেশের বাইরে তারা তারা যেতে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি দিল্লিতে আছেন, ভারতে আছেন, কিন্তু এই মানে 60 থেকে 70% জনমত যেখানে আওয়ামী লীগের পক্ষে, সেই জনস্রোত যদি ওই যে দেওয়ালে পিঠ থেকে গেলে যদি রুখে দাঁড়ায়, তারা ঘর থেকে বের হয়ে আসে, আমি মনে করি খড়কুটার মতো ভেসে যাবে এই অপশক্তি। এই যে বিএনপি আজকে যে ক্ষমতার দম্ভে তারা তারা মদমত্ত হয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের উপর যে নৃশংসতা, যে বর্বরতা চালাচ্ছে, হ্যাঁ, আমি মনে করি যে আমার যদি বাঁচার অধিকারকে কেড়ে নেওয়া হয়, আমার যদি গণতান্ত্রিক অধিকার আমাকে দেওয়া না হয়, আমাদের কি বলে আওয়ামী লীগের মতো সবচেয়ে প্রাচীনতম দল, সেই দলকে তার কার্যক্রম করতে না দেওয়া হয়, তাহলে তারা কি আন্ডারগ্রাউন্ড পার্টি হিসাবে চলে যাবে, নাকি আর একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিতে হবে? আমি মনে করি যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে, আমি একজন মানে কি বলবো বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। আমরা শত্রু মুক্ত করেছিলাম দেশকে অস্ত্র হাতে নিয়ে। আজকে আবার সেই একই শত্রু, সেই পরাজিত শক্তি যারা একতাবদ্ধ হয়েছে, হ্যাঁ, সে সময় সেই মার্কিন যুক্তরাষ্ট্র, এই পাকিস্তান এবং কি বলে ইসলামী যে সমস্ত রাষ্ট্রগুলা, বিশেষ করে কাতার, ইয়ার কি বলে তুরস্ক, যারা এই 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 ইউনূস সরকারকে এবং বিএনপি সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, তারা আবার সেই দেশটাকে পুনরায় সেই পাকিস্তান, পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার সেই সেই খেলায় লিপ্ত হয়েছে। আমার কাছে মনে হয় যে সময় ক্ষেপণ না করে এই নেতা কর্মীদের জীবন বাঁচাতে, বাংলাদেশকে বাঁচাতে আজকে আবার সংগঠিতভাবে রুখে দাঁড়ানোর সময় এখনই। জি, আসাদ নূর, মানে মোহাম্মদ আলী সিদ্দিকী মোটামুটি একটু বিস্তারিত বলেছেন, আপনাকে কিন্তু শুনতে পাই না সুলতানা আপা। আমার কথা শুনতে পান না আসাদ নূর? আমি শুনতে পাচ্ছি। মোহাম্মদ সিদ্দিক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমার সুলতানা কথা তাহলে আপা। এখন আপনি শুনতে পাচ্ছে? না আবার জয়েন শুনতে করব পাবেন না। আমি আবার। হ্যাঁ, আচ্ছা, আপনি রিজয়েন করলে আপনি শুনতে পাবেন। ওকে, সুলতানুর রহমান একটু বাইরে থ্যাংক ছিলেন ইউ। স্টেজের। জি জি, তো জি, সুলতানুর রহমান আমাকে বলছিলেন কিছু জি, একটা। আসাদ নূর, কিন্তু এই যে অবস্থা, এই কথাগুলি তো আমরা উনি 18 মাস ইউনূসের আমলের 18 মাস বলেছি, দেখেছি, শুনেছি, রাইট? তো মানুষের ভিতর তো একটা আশা ছিল। সো তারেক রহমান যদি এখন একই ধারাবাহিকতা অব্যাহত রাখেন, তো তারা কতদিন টিকতে পারবে? দেখেন, আমার মনে হয়েছিল যে তারেক রহমান ভালো হয়ে গেছেন। মানে ওনার অতীত তো আমরা জানি, আমরা দেখেছি। অন্তত ওকে জেনজিরা হয়তো জানেন না। তাকে দেখতে শুনতে তো একটা নিপাট ভদ্রলোকই মনে হয়। আবার তিনি কিছু জিনিস করেছেন, যেমন তার যে চোরা বন্ধু ওই যে গিয়াসউদ্দিন আল মামুন, এই ধরনের চোটবাটপাটদের এড়িয়ে চলছেন দেখা যাচ্ছে। আবার যাকে তাকে পেলে হ্যান্ডশেক করছেন। একটা জায়গায় বলেছেন যে এই দেশে সকল মানুষ থাকবে, ধার্মিক নিধার্মিক যে যেরকম থাকবে, সবার অধিকার হবে, পাহাড় থেকে সমতল। কথাগুলো শুনতে ভালোই লেগেছিল, কিন্তু উনি সেই আগের সেই তারেক রহমানই রয়ে গেছেন। এর উদাহরণগুলো দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু সেই একই নোংরা কথাবার্তা, সেই একই চর্বিত চর্বণ। তাদের লজ্জা করে না যে এই কথাগুলো মানুষকে এখন আর ওইভাবে বলা যায় না, কারণ মানুষ বোঝে, যাচাই বাছাই করে। এই যে বিএনপির কাছ থেকে শুনতাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেছে, তো আওয়ামী লীগ তো নাই, তো আপনারা কুক্ষিগত করে রাখেন মুক্তিযুদ্ধকে, আপনারা দিয়ে দিলেন জামাতের কাছে। দেখেন, এই এই যে অ্যাটর্নি জেনারেল যাকে বানানো হয়েছে, তার বিষয়ে আমি আর কিছু বলবো না। তাদেরই মব সন্ত্রাসীদের অন্যতম নেতৃত্বে থাকা 2-1 লোক, বিশেষ করে ইলিয়াস নামের একটা ছেলে আছে, সে ভূয়সী প্রশংসা করলো এই 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 অ্যাটর্নি জেনারেলের। কেন? যে যখন ইউনূস ক্ষমতা দখল করেছে, তখন আপনারা জানেন সারা বাংলাদেশে যে জায়গায় পেরেছে জেল ভেঙে জঙ্গি সন্ত্রাসী খুনিদেরকে বের করে নিয়ে গেছে। এমনকি আবরার ফাহাদ নামে ওই যে জামাতি শিবিরের সেই গুপ্ত ছেলেটা, যাকে আবার শিবিরই মেরেছে আওয়ামী লীগের, মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য, সেই ছেলের খুনি যে
1 নম্বর আসামি, সে কিন্তু জেল পলাতক, তাকে জামাত বের করে নিয়েছে। তো যাদেরকে নিতে পারিনি সেই সকল জঙ্গি সন্ত্রাসীদের ব্যাপারে যখন ইলিয়াস ওই অ্যাটর্নিকে রিকমেন্ড করেছে, সে নাকি একদিনের ভেতরে ছেড়ে দিয়েছে, এরকম সে 200 মানুষকে ছাড়িয়েছে ওই অ্যাটর্নিকে দিয়ে। তো একটা জঙ্গি সে হয়েছে এখন এখন এই শিলং সালাউদ্দিনের কথা বলি, কিসের গুম? ও তো রাজার হালে ছিল, ওর বাংলোর ভাড়া, মদ এবং আরও অন্যান্য জিনিস এগুলো ভারত সরকার সাপ্লাই দিত। আমি নিজে সাক্ষী, আমি ভারতে নির্বাসিত ছিলাম, আমি দেখেছি এটা। কারণ তাকে যে ওই এখানে একটা ঘটনা আছে, হাসান মাহমুদ আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য গৌরগোপাল শাহকে অ্যাপয়েন্ট করেছিলেন। গৌরগোপাল শাহ তখন বেঁচে ছিলেন, কোভিডের আগের কথা বলছি। তো তার যে অ্যাসিস্ট্যান্ট, আমি নামটা বলছি না সঙ্গত কারণে, তাকে সালাউদ্দিন বাপ ডাকতো। তো সে আমাকে বলেছে কি কি দিচ্ছে, কিভাবে দিচ্ছে, আমার সামনে ওভার দ্য ফোনে। তো এখন মানে গৌরগোপাল সাহা, তার অ্যাসিস্ট্যান্টের নিয়ন্ত্রণে এই সালাউদ্দিন, তাহলে বুঝতে পারেন যে ভারত সরকারের কোন জায়গা থেকে তাকে ইয়ে করা হয়েছে। তো এগুলো তো দেখা জিনিস। এরকম এক একটা লোক, অসৎ লোক, যারা কিনা নিজের রাজনৈতিক যদি নির্বাসনেও থাকেন সেটা সৎভাবে বলতে হয়। কে বঙ্গবন্ধু জেলে যান নাই? একের পর এক গেছেন। আমাদের জাতীয় নেতারা তারা ভারতে আশ্রয় নেন নাই, নিয়েছেন তো, সেইখানে তো ওইভাবে মানে নিজেকে, হ্যাঁ এগুলো বাংলাদেশের রাজনীতিতে চোরচোরটা ভণ্ডদের দিয়ে হবে না। তারেক জিয়ার আশেপাশে যারাই রয়েছেন তাদের বক্তব্যগুলো কোনো কিছু আমরা ইতিবাচক বিষয় দেখি। সবচেয়ে বড় উদাহরণ হবে, মব করতেই পারে, আওয়ামী লীগের আমলে মব হয়েছে এরকম, কিন্তু সেগুলোর তাৎক্ষণিক যে আমরা প্রতিক্রিয়া দেখেছি, তাৎক্ষণিক অপরাধীদের ধরা, নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেগুলো কি আছে? এই শ্রীলং সালাউদ্দিন যদি একটা কথা বলতো, সে পারুক আর না পারুক, যে পুলিশ হত্যার বিচার হবে, হয়ে যেত না। সে আরও ইনিয়ে বলেছে তারা পুলিশ হত্যার বিচার করবে না। এবং দেখেন, একটা লোক জামাত ইসলামের শীর্ষ, সে তার আসনে হেরেছিল, তাকে জিতিয়েছে এই 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 লিয়াজু সরকার। তো জিতিয়ে তাকে, তার যে চুমির যে একটা বিষয়, মানে কি অশ্লীল, শিশুদের উপরে যৌন নির্যাতন, একটা মামলা সারা বাংলাদেশে হচ্ছে তার বিরুদ্ধে, কোনো প্রকার প্রতিবাদ। সেটাই মোহাম্মদ আলী সিদ্দিকী, এই যে মানবাধিকার লঙ্ঘন 18 মাস ধরে হয়েছে, এখন গত 1 মাস বিএনপির সরকারের আমলেও হলো, এবং এগুলি তো থামানোর, কমানোর বিন্দুমাত্র সদিচ্ছা তো এই সরকারের কথায় স্পষ্ট নয়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজও বলেছেন যে তারা মব ভায়োলেন্সকে নিরুৎসাহিত করবে, টলারেট করবে না। কিন্তু এই যেই ছেলেরা এই গত দুদিনে আমরা দেখলাম মবের শিকার হয়েছে, তাদের ক্ষেত্রে কি করেছে? যেখানে রুমিন ফারহানা নিজে বলছেন তিনি মবের শিকার হয়েছেন, তখন তিনি এটির আইনি ব্যাখ্যা দিতে চান। এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি করছে? তারা এত নীরব কেন? আমি জানলাম যে আজকেই জাতিসংঘ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, তারা এই তারেক রহমানের সরকারকে একটা সতর্কতা দিয়েছে, একটা চিঠি দিয়েছে। আপনি কি আমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেন? জি, আমি দেখেছি চিঠিটা, 18 পৃষ্ঠার একটা চিঠি, তার একটা সামারি নোট সহ। 3 জন ইউএন রিপোর্টিয়ার, তারা কয়েকটা বিষয়ের উপরে আলোকপাত করে বিশ্লেষণ করে সেটা তুলে ধরেছে, যেখানে বাংলাদেশ এই মানবাধিকার রক্ষার জন্য যে ইউএন হিউম্যান রাইটস চার্টার, সেই চার্টারে তারা সই করেছে যে 6 সেপ্টেম্বর 2000 সনে, এবং তার ধারাবাহিক যে আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 22, আর্টিকেল 25 কম্প্রাইজিং উইথ দি ICCPR, এবং যার অধীনে এগুলা যারা স্বাক্ষরকারী দেশ তারা এটা মানতে বাধ্য। তো সেই বিষয়গুলোর উল্লেখ করে তারা চিঠি দিয়ে অ্যাড্রেস করেছে যে তারা দেখতে চায় যে অতি দ্রুত এই সরকার, আগের সরকার অবৈধ অনির্বাচিত একটি সরকার ছিল, তো এই সরকার, তোমরা নির্বাচিত সরকার, তোমরা এই কমপ্লায়েন্স গুলা তোমরা করবা। তার সাথে সাথে তারা আবেদন জানাইছে যে বাংলাদেশের ডেমোক্রেটিক ফিল্ড সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। বৃহত্তম একটা দল আওয়ামী লীগ, তাকে একটি অধ্যাদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তাদের নির্বাচন কমিশন থেকেও তাদের রেজিস্ট্রেশনটাকে বাতিল করা হয়েছে। অথচ আওয়ামী লীগ দল হিসাবে এমন কোনো ক্রাইম করে নাই যেটা কোথাও আইনে প্রমাণিত। তারা উল্লেখ করেছে যে আওয়ামী লীগের যদি কোনো ব্যক্তি, কোনো নেতৃস্থানীয় নেতা
মানে ইয়েতে কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধ প্রমাণ সাপেক্ষে নিরপেক্ষ আদালতে বিচার্য। সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু সবার জন্য মুক্ত মানে কি বলে বাতায়ন সেটা থাকা দরকার। এবং তারা উল্লেখ করেছে বিশেষ করে যে রেস্ট্রিকশন গুলা যেখানে আনা হয়েছে সেই রেস্ট্রিকশন গুলা প্রত্যাহার করার জন্য। সেটা হলো যে একটা যে রাইট টু ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যে কোনো মানুষ যে কোনো জায়গায় তার অ্যাসেম্বলি করতে পারে, পিসফুল অ্যাসেম্বলি এন্ড শো দেয়ার এক্সপ্রেশন, হ্যাঁ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এবং পার্টিসিপেট ইন দি পাবলিক অ্যাফেয়ার্স। হ্যাঁ, এই বিষয়গুলোর উপর অবতারণা করে তারা আলোকপাত করেছে যে তোমরা অনতিবিলম্বে এই কমপ্লায়েন্স গুলা রিস্টাবলিশ করো। তা না হলে কোন দেশে যে গণতান্ত্রিক দেশ বলে, নির্বাচিত সরকার বলে তোমাদের এই জাতিসংঘের সনদ কি বলবো অমান্যকারী দেশ হিসাবে এটা গণ্য করা হবে। এবং এই ঠিক একই রকম চিঠি তারা ইউনূস সরকারকেও দিয়েছিল, যেটা আমি জেনেছি যে ইউনূস সরকার এখানে কোনো রেসপন্স করেনি, কারণ তারা ওই কি বলে বিগ পাওয়ার বা ডিপ স্টেট কর্তৃক সেখানে ইমপ্লান্টেড করে দেওয়া মনস্টার, এবং সেই মনস্টার ছিল মোহাম্মদ ইউনূস, যে দীর্ঘদিন ধরে তাকে তৈরি করা হয়েছিল তাদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। আমার ধারণা যে ইতিমধ্যেই ইউনূস সরকার তার 18 মাসে তাদের সেই রাজনৈতিক অভিলাষ পূর্ণ করেছে, এবং তাদের যে চাহিদাগুলো ছিল করিডোর, হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়া, ওই তাদের কোনো নেভাল বেস তৈরি করা, এবং আপনার বিভিন্ন পোর্ট, সেই পোর্টগুলা তাদের কাছে লিজ দেওয়া, একক দেশ হিসাবে এলএনজি আমদানি শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে করতে হবে, এবং সেটা ডাবল দামে, যেটা আগে $9 $9.5 প্রতি সিএফটির দাম ছিল, সেটাকে বাড়াইয়ে $15.5 $16 নেওয়া হয়েছে। এবং একমাত্র দেশ যেখানে পিটার হাস তিনি এক্সিকিউটিভ অ্যাডভাইজার হিসেবে যেখানে যোগদান করেছেন, মানে এক্সেলারেট এনার্জি। এবং আগে বাংলাদেশ 3টা দেশ থেকে এই এলএনজি কিনতো। আর সর্বশেষ যেটা করা হয়েছে প্রায় 300 পণ্য, তার উপরে মানে তালিকা দিয়ে এনডিএ চুক্তি করা হয়েছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। ইভেন দো আপনারা সম্প্রতি দেখেছেন যে এই বিএনপি সরকারের জনৈক মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের কাছে গিয়ে একটা দরখাস্ত দিচ্ছে যে আমরা এই তেল সংকটে রাশিয়ার থেকে তেল কিনতে চাই। তো আপনি কম মূল্যে বা প্রতিযোগিতার মূল্যে বাজার থেকে আপনি কোনো পণ্য কিনতে পারবেন সেই সুবিধা নাই। জি। এর আগে ইউনূস সরকার ক্ষমতায় থাকতেও ওই ফরহাদ মজারের ওয়াইফ যে উপদেষ্টা ছিল ফরিদা আক্তার, উনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র থেকে আপনার পোল্ট্রি কিনতে হবে, যেমন মাংস। এখন এখান থেকে মাংস কিনতে হবে, বাংলাদেশ দেশ সব হয়েইছে, তারা তো করেছেই। তো আসাদ নূর, আপনার কি মনে হয় এই ডিপ স্টেটের রাজত্ব এখনো চলছে? তাই যদি হয়ে থাকে তাহলে আপনার মানবাধিকার তো ইউনূসের আমলে যেমন ছিল, মানবাধিকার মানে কি কোন রকম মানবাধিকার থাকবে না, এটাই তো। ফলে ওইটাই কি অব্যাহত থাকবে তাহলে এখনো? যে আমি কয়েকটা আমার জায়গা থেকে, আমাদের মাঝে মোহাম্মদ সিদ্দিক ভাই আছেন, তিনি একজন মানবাধিকার কর্মী, এবং রেনো, আমি আমার স্বল্প পরিসরের আমার অভিজ্ঞতাটা বলি। এটাকে শুরু করি একটু আদালত, আপনার অধিকার নিশ্চিত করে কি আদালত, তাই না? এই আদালতে কারা আছে? সেই মবের ইউনূস থেকে শুরু করে এই পর্যন্ত শেখ হাসিনার একটা বক্তব্যকে ওরা বিশাল একটা এভিডেন্স হিসেবে দেখেছিল যে নো ট্রিটমেন্ট নো রিলিজ। আচ্ছা, এটা আপনি একটা গ্রামের একটা লোকরে যেয়ে বললে সে হয়তো বলবে যে আচ্ছা নো বলছে দুইটাতেই, তার মানে ট্রিটমেন্টও দিও না, রিলিজও করো না। কিন্তু যারা এই শব্দটার মানে বোঝেন এবং সেটাকে বড় করে দেখা যায়, দেখো শেখ হাসিনা কত বড় খারাপ, এই দেখো বলছে নো ট্রিটমেন্ট নো রিলিজ, তাদের কাছ থেকে আপনি আইন কি জানবেন? যে জানেই না সে আপনারে কি দেবে। এখন আদালত যেখানে নাই তখন কি হয়? আমরা আন্তর্জাতিক অনেক
যারা নিজেদেরকে মানবতাবাদী বলেন, মানবাধিকার রক্ষাকারী, তাদেরকে বলি, তাই তো? আমি জুলাই জঙ্গিদের অনেকের ব্যাপারে ডিটেলে কম করে হলে সুলতান আপা 100টা ইমেল নিজের হাতে ড্রাফট করেছি। সুলতান আপাকে একটা জিনিস জানাইতে হলে হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠিয়ে দিলাম, একটা ভয়েস রেকর্ড পাঠিয়ে দিলাম, একটা ফোন করে ফেললাম, হয়ে যায়। কিন্তু এই অফিসিয়াল ইমেলগুলো, এবং ইংরেজি আমাদের মাতৃভাষাও না, একটু কষ্টই হয়, খুব কষ্ট করেছি। একদম নিজে উদ্যোগে এই ইনফরমেশনগুলো কাদেরকে আমি পাঠিয়েছিলাম, আমি নামই বলি কারণ আমার কারোর কাছে বর্গা দেওয়া নাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে পেন ইন্টারন্যাশনাল, কারণ ওইখানে কিছু আমাদের সাংবাদিক এবং লেখক ছিলেন, আর্টিস্টও ছিলেন এই ভিকটিমদের মধ্যে। তারপরে আমি রিপোর্টার্স উইদাউট বর্ডার, এরকম 17টা অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনসের যে OSCHR, ওই ওই শাখাটার একদম চিফ এক্সিকিউটিভ দুইজনের সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল। এটা হচ্ছে যে হাসান মাহমুদ কর্তৃক আমার বাবা আমার উপরে যখন নির্যাতন হয়, তখন তারা এটা একটা OSCHR ওদের আছে, স্টেটমেন্ট আছে ওইটা নিয়ে। তো যেহেতু ওই এমপ্লয়ি আমার সাথে প্রায় 6 মাস যাচাই বাছাই, তথ্য যাচাই বাছাই করে এগুলোই করেছেন, তাকে আমি জানালাম। সবাই সাইলেন্ট, সবাই, একটা অর্গানাইজেশন ছাড়া। আমি তো ভাবলাম ব্যাপারটা কি, কারণ এদের সাথে আমার ইমেল চালাচালি হতো, আগে ইমেল করলে সেটা 1-2 দিনের মধ্যে রিপ্লাই আমি পেতাম, বিভিন্ন বিষয়ে অসঙ্গতি আমি, তারা সবাই চুপ। আমার একটু খটকা লাগলো যে এইটা কেন, কারণ ঘটনাগুলো তো জেনুইন, আর আমার তো এখানে কোনো পলিটিক্যাল বেনিফিট না। আমি যা আগে যেরকম ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হলে, এথিস্টরা নির্যাতিত হলে আমি তাদের ফলো আপ করলে এটা আসতো, আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম ব্যাপারটা কি। এর মধ্যেই আমার বাংলাদেশ রিলেটেড যারা যারা ছিল, আমি ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ এবং পাকিস্তানের দায়িত্ব ছিল সুলতান মোহাম্মদ জাকারিয়া। এই ছেলেটা যে গুপ্ত ছিল আমি জানতাম না। সে কিন্তু জামাতের নমিনেশনে নির্বাচন করেছে, এমপির নির্বাচন, নোয়াখালী থেকে। তো এই সুলতান মোহাম্মদ জাকারিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানে গিয়ে ওই পদটি তাকে জামাত সাহায্য করেছে, তাকে পড়াশোনা করানো থেকে শুরু করে আর্থিক নিউ ইয়র্কের মতো একটা জায়গায় থেকে সে কোনো কাজ করতো না, সে স্কলারশিপ কিসের কিসের বলে বলে কাজ করতো। আবার আপনি একজন প্রবীণ সাংবাদিককে চিনবেন, সেলিম সামাদ। নেমো খারাপ মানুষদের নামগুলো নিতে আমার খারাপ লাগে। এই সেলিম সামাদ আওয়ামী লীগের উচ্ছিষ্ট শুধু খায় নাই, বড় মূলাটাও খেয়েছে, আপেলটাও খেয়েছে। সেই সেলিম সামাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য 32 ভাঙার পরে বলেছিল ওই ধানমন্ডির 32-এর নাম বদলে জুলাই 36 করা হোক। কত বড় গাদ্দার হইলে পরে এই কাজটা করা যায়, এইভাবে বলা যায়। সে কে ছিল? RSF-এর বাংলাদেশের দায়িত্বে ছিল। আমি খুঁজে খুঁজে বাইর করলাম যে সব জায়গায় তো এই ডিপ স্টেটের লোক, এবং অন্যথায় এই এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো ডিপ স্টেটের হয়ে তারা ভাড়ায় খেটে খাটে কিনা আমি জানি না কিভাবে। এরপরে আমি আরও অনেকবার এটা কনফার্ম হওয়ার জন্য আমি করেছি, যদি আমি মিথ্যা বলে থাকি তারা আমার নামে মানহানির মামলা দিই, কারণ আমার তো ডকুমেন্ট আছে, আমি তাদের পাঠিয়েছি, কোনো জায়গা থেকে কোনো রেসপন্স করেনি। তার মানে হচ্ছে এই মানবাধিকার সংস্থাগুলো একটা পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য ছিল। দেখেন, আমি তাদের কাছ থেকে উপকৃত হয়েছি, এটা আমি স্বীকার করি, কিন্তু সেটা আমি ভিকটিম ছিলাম। তারা আমার এই বিষয়গুলো সবকটাই, যতগুলো অর্গানাইজেশনের নাম বলেছি, সবার একাধিক তারা আর্টিকেল পাবলিশ করেছে আমার ব্যাপারে। তো আমি তাদের ধন্যবাদ দিতে পারি, কিন্তু আমি কৃতজ্ঞ ওইভাবে বলবো না, কারণ আমি তো একই ভিকটিম, আমার চেয়ে বেশি ভিকটিম ছিল, তাদের ব্যাপারে তোমরা চুপ কেন? তার মানে তোমাদের কোনো নির্দিষ্ট এজেন্ডা আছে, ধান্দা আছে। তো এই হচ্ছে আমার দেখা এই মুখ এবং মুখোশ মানবাধিকার সংস্থাগুলোর। এখন আপনি তাদের কাছ থেকে কি আশা করেন সুলতানুর রহমান? ছাগল তো তো লাফায় মোহাম্মদ খুঁটির জোরে। না না, এখানে আমি একটু আসাদুর ভাই একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনি জানেন যে ইউএন একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, 193টা দেশের সদস্যভুক্ত দেশের প্রতিষ্ঠান। সেখানে বিগেস্ট ডোনার হচ্ছেন ইউএসএ। এবং আমি একটা একটা কি বলবো, এই মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে কিভাবে এরা এক সংস্থা আর এক সংস্থার সাথে এন্ট্যাঙ্গলড, হ্যাঁ, এবং কিভাবে ফান্ডিংটা তাদেরকে করা হয়। তো সেই ফান্ডিং এ করতে গিয়ে আমি দেখি, আমার ধারণা ছিল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা হচ্ছে ইউকে ভিত্তিক একটি সংগঠন, যেখানে একসময় আইরিন পারভিন, হ্যাঁ, যে আইরিন খান, তারেক রহমানের নাকি খালা হয়, জোবায়দা রহমানের খালা, হ্যাঁ, খালা শাশুড়ি বা খালা, এরকম। জোবায়দা রহমানের আত্মীয়, হ্যাঁ, আত্মীয় হয়। তো এরকম একটা প্রতিষ্ঠান
সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কিন্তু সেটা দেখা গেল যে না, 11টা মানবাধিকার সংস্থা তারা প্রত্যেকের সাথে কানেক্টেড, এবং তারা প্রত্যেকে ওই অরিজিনাল যে জায়গা থেকে ফান্ডিংটা হয় সেটা হলো এই ডিপ স্টেট থেকে, ইউএস থেকে সেই ফান্ডিং তাদেরকে দেয়া হয়। এবং যখন একজন, ওই যে আমাদের গ্রামে একটা ইয়ে আছে যে একটা শিয়াল যখন হুক্কা হওয়া ডাকে, তার সাথে যেখানে যে শিয়াল থাকে তারা তার সাথে কোরাস করে। হ্যাঁ, শিয়ালের ডাক শুনেছেন নিশ্চয়ই যারা যদি গ্রামে বসবাস করে থাকেন। তো এখানেও আপনি মনে করেন যে এই কি বলে হিউম্যান রাইটস ওয়াচ একটা স্টেটমেন্ট দেবে যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক আমিনুলের উপর অত্যাচার করা হয়েছে, সেই হুক্কা হওয়ার সাথে সাথে দেখবেন আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাথে সাথে ইয়ে দিচ্ছে, এখানে আইএলও তার সঙ্গে একটা স্টেটমেন্ট ইস্যু করতেছে। দুদিন পরে দেখবেন সেক্রেটারি অফ স্টেট ইউএস এর, সে আমিনুলের বিষয় নিয়ে এসে বক্তব্য দিচ্ছে, কথা বলতেছে। মানে ইট ইজ সো রিলেটেড, মানে ওই যে রসুনের যে কোয়াগুলা যে এক জায়গায় সব সংযুক্ত, সেভাবে আজকে এই বাংলাদেশের আপরাইজিং, যে রেজিম চেঞ্জের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সময় থেকে আপনি লক্ষ্য করবেন যে জাতিসংঘের মুখ বন্ধ, অন্য সমস্ত সংস্থার মুখ বন্ধ, কোনো মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, তারা দেখছেও না কিছু। এবং তাদের যারা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে তারাও নিশ্চুপ, সাথে সাথে নিশ্চুপ হচ্ছে আপনার যে বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্রদূতদের টুয়েসড গ্রুপ আছে, তারপরে বিভিন্ন রাষ্ট্রদূতরা যে কোনো সময় যে কোনো ইস্যুতে 12 জন 13 জন একসাথে মিলে স্টেটমেন্ট ইস্যু করে। দে আর মাম, দে আর কেপ্ট। মোহাম্মদ আলী সিদ্দিকীর লাইনটা কেটে গেল। তিনি নিশ্চয়ই আবার যুক্ত হবেন, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আসাদ নূর, যদি এই অবস্থা হয় তাহলে আজকে কি মনে করে জাতিসংঘ একটি নোটিশ দিল তারেক রহমানকে উদ্দেশ্য করে? এখন কিছু জিনিস তো দেখাতেই হয়, নইলে তো তারা যে কোনো ধরেন পেইড সংবাদ সংস্থার মতো হয়ে যাচ্ছে, তাই না? তাদের একটু মাঝে মাঝে নড়াচড়া দিতে হয়। আমি একটু মনে করাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিন্তু ভারতে ব্যান, তাদের অফিস টফিস সিলগালা করে দিয়েছে। কারণ এই গন্ধ তো ভারত পেয়ে গেছে যে এরা কার হয়ে পারপাস সার্ভ করছে। যদি কোনো প্রতিষ্ঠান নিরপেক্ষ না হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশে ভেবে দেখা উচিত। এরা কিন্তু মানবাধিকারের নামে ঢোকে। আপনি বাংলাদেশের যে বাংলাদেশ বেস যে মানবাধিকার সংস্থাগুলো দেখেন, তারাও কিন্তু ওই যে এনজিওগ্রাম দেখেন, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। আমি যখন প্রথম জেলে যাই তখন আমার নামে তারা সো কল্ড ব্লগার, বিএনপিপন্থী, এরা টাকা পয়সা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করে ফেলেছে, আমি জানি না। তারপরে আমি যখন বের হয়েছি, বের হওয়ার 7 দিনের মাথায় তো আমাকে আবার ডিজিএফআই ধরে নিয়ে গেছে হেফাজতের অনুরোধে, যে আমারে ধরতে হবে। ঠিক আছে, ধরে নিয়ে আমাকে বলে যে এই সংস্থাগুলোর সাথে আমার কি কানেকশন। আমি বললাম তো আমি এদের চিনি না, আমি জানি না, আমি জেলে ছিলাম, আমার নামে এই করেছে। ওই যে জোবায়ন সন্ধি চিনবেন, ওই মানে ওই আপনাকে যে একজন লোক আছে না সুইজারল্যান্ডে গালাগালি করে, ওই টাইপের আর কি। এরা হচ্ছে যে মদ্যপ, মানে বদ লোক, মদ খাওয়া তো ভালো, কিন্তু মদ খেয়ে তাদের কাজ হচ্ছে মদ খাইছে, আমি গালাগালি করে বুঝাইতে হবে মদ খাইছে। তো ওই লোক আমার নামে এরকম টাকা পয়সাই করে ফেলছে। আর ডিজিএফআই আমার ওই জন্য, মানে অন্যান্য যা ইয়ে করছে তো করছে, আমার দেশের গোয়েন্দা সংস্থা আমাকে যেভাবে করছে, এটা আমার জন্য খুব লজ্জার ইয়ে ছিল। যাই হোক, আমি তারপরে তারা আমারে বলছে যে এরা তো দেশের বিরুদ্ধে কাজ করে, আপনাকে এরা এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। বললাম ওই অ্যাকাউন্ট আমার না, আমি জানি না এই অ্যাকাউন্ট কথা, আমি জেলে, আমি জানি না এটা বিষয়। আর সত্যি তারপরে তারা বুঝছে যে এটার সাথে আমি জানি না, আমার কাছে তো টাকাটা আসে নাই, ওই অন্য দেশে আর কি। তো এবং আমার আইনজীবীও ছিল, আমি বললাম আপনার আমার আইনজীবীকে জিজ্ঞেস করেন, আমি এই বিষয়ে কিছুই জানি না, আমাকে জেলে কেউ বলা হয় না। আমার এই কথাটা পরে, অনেক পরে, যে আমাকে এই অ্যামাউন্টটা নিয়ে ওইটা কীরকম দেশদ্রোহী আমাকে কেন বললো, কারণ আমি তো দেশদ্রোহী কাজ কোনোদিন করি নাই। আর যদি তারা জানে যে এইভাবে এনজিও হয়ে ফান্ডিং আসে, তাহলে এগুলো বন্ধ করছে না কেন? দেখেন, আমার কিন্তু ওই কানে ওই শব্দটা আমার আছে, এবং আপনার শোতে কিন্তু আব্দুল মোমেন সাহেব কিন্তু এই কথাটা ইয়ে করছিলেন। তিনি একবার নাকি শেখ হাসিনাকে বলেছিলেন যে আমরা এই কয় টাকায় ওরা দেয়, ওরা যা দেয় তার চেয়ে বেশি, মানে আমাদের দেশে এনজিওগুলো টাকা যেগুলো দেয় এই দুস্থের এর নামে, কিন্তু ওরা ওদের পারপাস সার্ভ করে নেয়। আমার মনে হয় এগুলো বন্ধ করে দেওয়া উচিত, ভাবা উচিত। যদি ডিজিএফআই জানে যে এটা দেশদ্রোহী কাজে ব্যবহৃত হয়, অন্য কেউ ব্যবহার করছে, তো তাহলে এটা কেন ব্যান করা হয় নাই? আসলেই তো এটা আসলেই এরা যে টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা আদিলুর থেকে শুরু করে যত, আমি তাসনিম খলিলের খুব
কাছের মানুষ ছিলাম, আমি দেখছি তারা কিভাবে মানে ফাংশন করে, কিভাবে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এগুলো অনেক নেপথ্যে, অনেক কথা বলা যাবে না, কারণ তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে আছে, তারা ঘটনাচক্রে এই টিমের সাথে ছিল, তারা ভিকটিম হবে। তো সুলতানুর রহমানটা ভেবে দেখা উচিত, এই যেগুলো এনজিওগুলো মানবাধিকারের নামে আসে, বিভিন্ন নামে আসবে, এলজিবিটি কিউ কমিউনিটি এই জুলাই আন্দোলনে যে পরিমাণে টাকা পেয়েছে, আমি এখন এই কথা বললে তো অনেকে এলজিবিটি কিউ কমিউনিটির বিরুদ্ধে চলে যাবে, আমি বলবো না, তাদের মধ্যে বদ কিছু লোক যারা শেখ হাসিনার সামনে যে থতমা বাইর করে হেসে ছবি তুলেছিল, তারা আমাকে পর্যন্ত টাকার অফার করেছিল। আমি তখন কলকাতায় সশরীরে যে অবাক হয়ে গেছি যে এই গোষ্ঠীটার তারা নিপীড়িত কথা বলি, আহমেদিয়া সম্প্রদায় নিপীড়িত, বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত, কেউ পয়সা এসে যদি বলে এটা, কিন্তু তারা কি পরিমাণ পাইছিল এটা একটু খোঁজ নেওয়া উচিত। খুব বেশি দূর যেতে হবে না, দেখেন অ্যানিম্যাল রাইটস, প্রাণীরা তো কথা বলে না। আমি কয়েকটা নাম বলছি, পরবর্তীতে এগুলো ইতিহাসের সাক্ষী থাকুক। ফাউন্ডেশন একটা আছে। ফাউন্ডেশন কি, তারা প্রাণীর অধিকার নিয়ে কাজ করে। আমি দীর্ঘদিন অধিকার নিয়ে কাজ করেছি, যে কারণে তারেক রহমানের পাশে একটা ছেলে ঘোরাঘুরি করে, নিজেকে মডেল বলে, ওর নামটা কি, 5 আগস্টের পর দেখলাম সে বঙ্গ জুতার পিতা বলে স্ট্যাটাস দিচ্ছে। আদনান আজাদ তার নাম, নিজেকে মডেল টডেল বলে, পরিমণির কাছাকাছি ঘোরাঘুরি করে। তো তার এই রূপ দেখে আমি অবাক। তারপরে দেখলাম এই অর্গানাইজার, এই আদনান আজাদ যে প্রজেক্টগুলো করতো, এগুলো তারা এনজিও টাকা দিত, তারা টাকার বিনিময় করতো। এরপরে আরেকটা ডট মিলিয়ে দেই, এই যে ফাউন্ডেশন, এটা করছে হচ্ছে শিমু নাসেরকে ইয়ারকির প্রতিষ্ঠাতা, সে একা করে না, যাই হোক। আবার এর ওয়াইফ ওই যে দিয়া ছিল ফেসবুকের বাংলাদেশের ইয়ারকি দায়িত্বে। চিন্তা করেন এদের নেটওয়ার্কগুলো, এরা ট্রেনিং প্রাপ্ত, ডিপ স্টেট তাদের ট্রেন করেছে, পয়সা দিয়েছে। এখন তাদের ব্যানার কি দেখেন, অ্যানিমাল রাইটস, তাদের ব্যানার কি ইয়ারকি, মানে এটা একটা মানে সার্কাজমের পেজ। তো তাদের এই গ্রাফিক্স ডিজাইন, ইউনুসের আমলে ওই বিকাশ টিকাশের যত অ্যাড ছিল ও ছিল ওইটার দায়িত্বে শিমু নাসের। তো এরা কোথা থেকে কোথায় থাকে, এই জিনিসগুলো যে আমাদের গোয়েন্দা সংস্থা জানে না তা না, এই যেগুলো যে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্করা জানেন না, আমার মনে হয় না যে তা নয়, কিন্তু তারা এগুলো পাত্তা দেন নাই। কিন্তু দেখেন, পাত্তা তো সার্জিসেও কেউ দেয় না ওই সময়, পাত্তা তো এই জুলাই জঙ্গি যেগুলোই আছে, এদের এই যেগুলো সমন্বয়ক হয়েছে, এদের কোনো যোগ্যতা আছে? কোনো একটা আমাদের কোনো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার তো যোগ্যতা নেই। শিক্ষকতা তো একটা মহান পেশা, বাদ দিলাম, মানে এই যে তাজুল যে ওই যে আইনজীবী, ওদের কেরানি হওয়ারও তো এদের যোগ্যতা নেই। তারা এক একজন হয়ে গেছে মেধাবী। আসিফ মাহমুদ সজীব বইয়ে দেখেন, মানে রাজনীতিতে তো তাও একটা মোটামুটি একটা ডেপথ থাকতে হয়। ওরে জিজ্ঞেস করলো আপনার সহযোগীর টাকা পয়সার ব্যাপারে, ওইটা বললো যে আমি গেছি নীলা মার্কেটে হাঁস খেতে। এবং কি যেন বাংলাদেশে 5 স্টার একটা হোটেলের কথা, যে সেখানে হাঁস না পাওয়া গেলে নীলা মার্কেটে খায়। মানে চিন্তা করেন, এটার জন্য ফজলুর রহমান একটা ভালো কথা বলেছিলেন, কেসকি বান্দির ফুড নাম রাখছে শাহজাহান খা। তো এদের ব্যাপারে কিন্তু উদার হইলে মানে ওরা কি করবে, ওরা কিছু না। জামাত শিবির বলা হয়তো আওয়ামী লীগের আমলে যে আওয়ামী লীগ জামাত শিবিরকে নির্মূল করার জন্য হেফাজতকে টেনে নিয়েছে। জামাত শিবির নির্মূল হইল কই? তাদের অর্থনীতি কোথায় ধ্বংস হইল? সবই তো দেখলাম যে আরো হৃষ্টপুষ্ট হইলো। এটা আব্দুল মোমেন বলেছেন আপনার শোতেই, আমি আর কি বলবো, যে এই জায়গাগুলো মানবাধিকার এবং এই এদেরকে একটু খেয়াল রাখা উচিত। তো মোহাম্মদ আলী সিদ্দিক, এই যখন বাস্তবতা, তখন আওয়ামী লীগ কোন জায়গা থেকে সহযোগিতা পাবে না বা পাচ্ছে না, তো তারা কি পরিকল্পনা করছে ফেরার? একটু সংক্ষেপ করে যদি বলেন, শেষ করবো আর কি। হ্যাঁ, বা এই যে পরিস্থিতি, তাদের কর্মীরা এভাবে করে প্রাণ হারাচ্ছে, অমানবিক জীবনযাপন করছে, বর্বর হামলার শিকার হচ্ছে, তো কর্মীদের প্রতি তো তাদের একটা দায়িত্ব আছে, তাই না? না, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি পুনঃ আপনার সাথেও আমি কথা বলেছি ইতিপূর্বে। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে আওয়ামী লীগের উপরে পুনঃ এভাবে আঘাত এসছে সেই আওয়ামী লীগের জন্মের পর থেকেই। এবারের আঘাতটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় এবং ক্ষতবিক্ষত আঘাত। তবে আসার জায়গা যে জায়গাটায়, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে, যার ধমনীতে প্রবাহিত, সেই শেখ হাসিনা, যিনি ৪৬টা বছর, এই যে তার নির্বাসনের ৬ বছর পরে ৮১-তে ১৭ই মে যখন দেশে ফেরে, তারপর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যিনি বুলেট, গ্রেনেড কোনো কিছুর পরোয়া করেন নাই,
এবং পুনঃ পুনঃ সেখান থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখছেন, উনি ফিরত আসছেন। এবারও ভাগ্যক্রমে উনি বেঁচে আছেন জীবনে। উনি সমস্ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন, পরিকল্পনা করছেন। হয়তোবা এটা একটা সময় সাপেক্ষ বিষয়। সেটা অচিরেই উনি হয়তোবা সেই আহ্বান জানাবেন বা ডাক দেবেন এবং কর্মীদেরকে রক্ষার জন্যে। আমি যেভাবে মনে করি যে টিট ফর ট্যাট, এটা না হলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। তার যে পরিকল্পনাই এই দল নিক না কেন, তার মধ্যে একটা বিষয় থাকতেই হবে যে আপনি সশস্ত্র জঙ্গিদের সাথে আপনি গান্ধীজির অহিংস আন্দোলন যদি আপনি করতে যান, তাহলে আপনার এইভাবে মানে জীবন দিতে হবে, এরকম পরে পরে মার খেয়ে, এরকম আপনার শত শত হাজারে হাজারে কর্মীর। এবং দীর্ঘদিন যারা কারাভোগ করছে, 2জন সিনিয়র মন্ত্রী কারাগারে নিহত হয়েছেন। শতাধিক শুনে গেছি যে এই কারাগারের মধ্যে তাদেরকে নির্যাতন এবং বিনা চিকিৎসায় তাদেরকে হত্যা করা হয়েছে। এটা চলতে থাকবে, চলমান থাকবে। আর একটা বিষয় আমি যেখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আশা জাগা নিয়ে কোনো কিছুই এই বিএনপির কাছ থেকে পাওয়া যাবে না যদি বল প্রয়োগ করা না হয়। কারণ এই অপশক্তি তারা এই 1 মাসের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে যে তারা প্রথমের দিকে ভোট পাওয়ার জন্য বা নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিছু মিষ্টি মিষ্টি কথা বললেও, এবং তারেক রহমান যেটা বলছে আই হ্যাভ এ প্ল্যান, তার প্রতিদিনকার কার্যক্রমের মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে সেই খাম্বা তারেক, 10% তারেক এবং যার যে বন্ধু সার্কেল যারা ছিল, তার থেকে সে বের হয়ে আসতে পারে নাই। কারণ আজকেই একটা নিউজে আমি দেখলাম যে তার APS 2 যাকে নিয়োগ দিচ্ছে, সেই APS 2 ভাই, আপন ভাইকে সে ব্রাহ্মণবাড়িয়া ইপিজেড করার জন্য অনুমোদন দিছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। তো এই যে স্বজন প্রীতির কথা আমরা বলি, সেই স্বজন প্রীতির রন্ধ্রে রন্ধ্রে আপনি দেখেন যে শেখ হাসিনা সকল স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন করে, ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ সমস্ত জায়গায় নির্বাচন করে জনপ্রতিনিধিদের তাদের ক্ষমতায়ন করেছিলেন। এখন এসে সেখানে সমস্ত কিছু বাদ দিয়ে দলের লোকদেরকে নিয়োগ দিচ্ছে, সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। এবং একটা জিনিস না বললেই নয়, আপনি লক্ষ্য করবেন যে যে শিশু মৃত্যু হচ্ছে, যে টিকার অভাবে, টিকা নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোষাগার শূন্য। সেই জায়গাতে আপনার যিনি এই স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, নূরজাহান বেগম, যিনি ইউনূসের বান্ধবী, গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা, সেই নূরজাহান বেগমের মানিকগঞ্জের ইয়েতে একটা বাড়ি, তার এখানে দেখলাম ধামরাইতে বিশাল অট্টালিকা, 4 তলা না 6 তলা ভবন হচ্ছে, যার পাশে 1 তলা টিনের ঘর এবং কি বলে দেওয়াল দেওয়া একটা ঘরে তিনি বসবাস করতেন। তার প্রাসাদোপম বাড়ি সেখানে তৈরি হচ্ছে এই 18 মাসে, 17 মাসে। এবং আমি যে কথাটা বলতে চাই যে দুর্নীতির বরপুত্র যেটা তারেক রহমান, যে শেখ হাসিনার সরকার এই শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ে 2024 সনে 42,407 কোটি টাকা বরাদ্দ দিয়ে গেছে। 42,407 কোটি টাকা। সেই টাকার একটা টাকাও কোষাগারে নাই। এই 18 মাসে সেটা কোথায় গেল এবং গত 18 মাস কেন টিকা দেওয়া হলো না? এবং শেখ হাসিনার এই প্রকল্প কেন বাতিল করা হলো? নতুন করে কেন টিকা আমদানি করা হলো না? অথচ শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে যে মানে তারা এই ভ্যাকসিন হিরো পদক পেয়েছিল। তো জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে, vaccine জাতিসংঘ hero থেকে, হ্যাঁ, যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের উপরে। এবং সেই দেশ, এবং যিনি 18 সন থেকে শুরু করে 97% শিশুদের মধ্যে টিকা দেওয়া, এবং 2022 থেকে 96% শিশুদের টিকা উনি দিয়েছেন। শুধু তাই না, কোভিডের সময় উনি যেভাবে এই করোনা মোকাবেলা করেছেন, যেটা পৃথিবীতে বিরল এক্সাম্পল সৃষ্টি করেছেন, ঘনবসতিপূর্ণ দরিদ্র একটি দেশকে উনি সেই কোটি কোটি মানুষের মানে নিহত হওয়ার পথ থেকে রক্ষা করেছেন, যা এই যুক্তরাষ্ট্র পারে নাই, ভারতও পারে নাই। হ্যাঁ, তো সেরকম একজন দক্ষ ম্যানেজার, তাকে ফ্যাসিস্ট আখ্যা নিয়ে দেশ ছাড়তে হয়েছে। তা আমি যে জিনিসটা মনে করি যে আমাদের আশা জাগা নিয়ে কোনো কিছুই এই বর্তমান মানে কি বলবো বর্বর
এই বিএনপি সরকার জামাত সরকারের কাছ থেকে পাওয়া যাবে না, ঘুরে দাঁড়াতে হবে। এবং আমি আহ্বান জানাই যে দলের আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, যারা বাম প্রগতিশীল শক্তি, ওই যে উদিসির মতো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ছবি নিয়ে দাঁড়াইছে এরা না, যারা সত্যিকারে ফিল করতেছে, আমরা সমালোচনা করেছি অতীতে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, ৭২-এর সংবিধান, স্বাধীনতা রক্ষা করতে গেলে আওয়ামী লীগকে লাগবে। এক কাতারে দাঁড়ান এবং নেতাকর্মীদের রক্ষা করেন, তার সাথে সাথে দেশটাকে রক্ষা করেন। দেশটা আমাদের সবার, যেটা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল। এই রক্ত বৃথা যেতে পারে না। আমি বিশ্বাস করি সেই রক্ত ঋণ শোধ করতে আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে হবে, আবারও ঘুরে দাঁড়াতে হবে, এবং সেটা যেন আর সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আপনারা ঝাঁপিয়ে পড়ুন, এই জি আহ্বান জানাই। জি আসাদ নূর, আপনার শেষ বক্তব্য জানতে চাই। আমার শেষ বক্তব্য হচ্ছে যে ঘটনা অনেক কিছু ঘটবে এবং সব কিছু হয়তো আমরা থামাতে পারবো না, কারণ দেশ দখল একবার হয়ে গেলে সেটা পুনরুদ্ধার করতে সময় লাগে। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছেন তাদেরকে যেন মূল্যায়ন করা হয়, তাদের উপরে নির্যাতন নিপীড়ন পরবর্তীতে, মানে আমি বলছি না তাদের আপনি টাকা পয়সা দেন, পদ পদবি মন্ত্রী বানিয়ে দেন, অন্ততপক্ষে এই দুঃখের ভাগী হবেন। এবং যারা একটু সচেতন নেতাকর্মী রয়েছেন তাদেরকে অনুরোধ করব এগুলো আর্কাইভ করবেন। প্রত্যেকের এখন মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে একটা গুগল ড্রাইভ হয়, একটা গুগল অ্যাকাউন্ট খুলতে একটা ফোন নাম্বার দিয়ে কয়েকটা গুগল অ্যাকাউন্ট খোলা যায়, একটা গুগল অ্যাকাউন্টে 15 জিবি করে ডেটা রাখা যায়। এরকম যা যা দেখবেন আর্কাইভ করে রেখে দেবেন, যেন পরবর্তীতে এসে কোনো ব্যক্তি নিজেকে, এই যে অপরাধী যারা, তারা এখন তো হয়তো পার পাবে, কিন্তু তারা যাবে কোথায়? আমি যদি আপনাকেই প্রশ্ন করি, এই যারা দেখছেন, আসিফ নজরুল পালিয়ে পৃথিবীর কোন দেশে যাবে? টাকা পয়সা সে লুট করেছে, যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। বিচারের এই বাংলাদেশে তাদের বিচার যেন হয় এবং সেই বিচারের জন্য প্রমাণ লাগবে। আর আপনি মনে করবেন না অমুক ভাই রাখছে, অমুক, হয়তো কেউ রাখছে না। ইন্টারনেটে একটা সুবিধা হয়, কোনো কিছু আপলোড হলে সেটা মুছে যায় না। কিভাবে মুছে যায় না? আমরাই তো কোনো না কোনো জায়গায় আর্কাইভ করি। এটা করবেন, যার যা কিছু পাবেন আর্কাইভ করে রেখে দেবেন। নিরাপত্তাহীনতা মনে করলে আপনি গুগল অ্যাকাউন্টে লগ আউট করে রাখলে আপনার পাবে কে? পুলিশ ফোন করে ফোনের গ্যালারি পাইতে পারে, আপনার কোন গুগল অ্যাকাউন্ট ছিল এটা তো পুলিশ জানে না। আপনি এরকম লগ আউট করে রাখবেন, কিছু কিছু জিনিস আর্কাইভ করে, মানে আপলোড করে লগ আউট করে রেখে দেবেন, ফোনেও রাখবেন না। আর সর্বশেষ, আমি যদি বিশ্বাসী হতাম তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে সেলিম সামাদ মরে গেছে, কিছু করার নেই, হারে, মানে এরকম যারা আছে তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা বেঁচে থাকুক, তাদের বেঁচে থাকাটা দরকার। ইউনূসের মতো যারা বয়োজ্যেষ্ঠ আর কি, জি। মানে আর না, এটা বিচার না হয়ে আওয়ামী মরে লীগের যাবে, এটা মোহাম্মদ সিদ্দিকী যা বললেন যে এখন এই রকম অবস্থায় আহ শেখ হাসিনাই একমাত্র ভরসা, কিভাবে এই দেশটিকে উদ্ধার করা যায় এবং একটা সাজানো গোছানো দেশকে কিভাবে ধ্বংস হয়ে গেল, এ ব্যাপারে আপনার মন্তব্যটিও জানতে চাই। তা আমি, মানে না, মানুষ আসাদ আশা নূর, নিয়ে আসাদ বাঁচে। নূর, আসাদ নূর, সরি। হ্যাঁ, আম, শেখ হাসিনা দেখেন, উনি ওনার পরিবারের সাথে যা কিছু হয়েছিল, তারপরে যে উনি ক্ষমতায় এতদিন উনি একটা দেশ পরিচালনা করেছেন এবং খুব চমৎকার ওনার ওনার বেশভূষা। আসলে আমরা না ওই অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমি নিজেও শেখ হাসিনার মারাত্মক বিরোধী ছিলাম এবং তার যে চালচলন, হাঁটা চলা, বিশ্ব দরবারে তার যে ওঠা বসা, এগুলো তো আসলে আমি যত বাংলাদেশ থেকে দূরে আসছি তত বাংলাদেশ সম্পর্কে আমার ডাইমেনশনগুলো আলাদা আলাদা হচ্ছে। এখন পশ্চিমের একটা দেশে আছে, কিছুদিন আগে আমি ইন্ডিয়া ছিলাম, এর আগে বাংলাদেশে ছিলাম, নেপাল। এই যে দেশগুলোর পার্থক্য, আসলে এই সমাজের মানুষ কিভাবে ভাবে, শেখ হাসিনা এইসব জায়গায় আসলে কিভাবে হাঁটাচলা করতেন আর ইউনিচারে দেখলে এই কম্পেয়ার করতে পারছি। তো সেই জায়গায় শেখ হাসিনা নেতৃত্ব নিয়েছেন এবং তিনি যেভাবে ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়েছেন দেশের, আমার পরিবার এরকম হত্যা করে ফেললে আমি না জানি কতজনকে হত্যা করে ফেলতাম, আমি জানি না, আর কীভাবে প্রতিশোধ নিতাম। তিনি প্রতিশোধ নেন নাই। তো তিনি তার মনের দিক থেকে চাই তিনি তার দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি আবার ফিরে সেই দলটার হাল ধরুন। এবং আমি বিশ্বাস করি তিনি, আওয়ামী লীগ এটা মাটির মানুষের দল, তো তিনি যদি এর মধ্যে প্রয়াত হয়েও যান কোনো কারণে, তিনি শারীরিকভাবে অনেক দেখে, মানে আমরা তো অনেকদিন তাকে দেখি না, কিন্তু তার কণ্ঠ শুনলে বুঝতে পারি তিনি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুই দিক থেকে সুস্থ আছেন। তো তিনি হাল ধরবেন। তিনি না থাকলেও হয়তো আওয়ামী লীগ তার স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে এই মানুষের মধ্যেই থাকবে, এটা আমি আশা করি। এবং সেই অনুযায়ী সবার যার যার ভূমিকা